যে আমরা যে টাকা ধার দিই মানুষকে, আপনার ভাইয়ের চাইতে আপন, দেখা গেল টাকা ধার দেওয়ার পর সে আপনার অচেনা হয়ে যায়, পর হয়ে যায়। ডিমের সাইন আছে, স্বচ্ছ পানিতে নীল আকাশ, কি যে সুন্দর লাগছে দেখতে। কথা বলে যেটা জানলাম, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে আমার বউ। আমরা বলছি নিউ জার্সি থেকে। এবার এই প্রথম বাংলাদেশ থেকে এসে আমরা দুজন বের হয়েছি লাঞ্চ করব বাইরে কোথাও, এবং এনজয় করবো আজকের বিউটিফুল দিন। অনেক দিন পর আজকের দিনটা খুবই সুন্দর, একেবারে ঝলমলে সুন্দর। গতকালও এখানে ছিল মেঘলা এবং ভেজা ভেজা, ঠান্ডা। এখনও যদিও এই রৌদ্র দেখে আপনাদের মনে হতে পারে যে অনেক সুন্দর টেম্পারেচার, আসলে এখনও বেশ ঠান্ডা, 50 ডিগ্রি অথবা 10 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি ফারেনহাইট। আর আজ রাতেও 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে টেম্পারেচার, কাজেই বেশ ঠান্ডা। এখন হলো এপ্রিল মাসের 24 তারিখ, তো কাজেই এই সময় টেম্পারেচার সাধারণত অনেক বেশি থাকে। আমি জানি বাংলাদেশে এখন 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম, কিন্তু এখানে এখনও ঠান্ডা, এবং এটা সিজনের জন্যে এত ঠান্ডা হওয়ার কথা না, বেশ ঠান্ডা। যাই হোক, আমরা যাচ্ছি অনেক দিন পর, বাইরে আমরা সময় কাটাবো এবং আপনারা এনজয় করবেন আমাদের নিউ জার্সির নেচার এবং আউটডোর। এই তো আমাদের চিরপরিচিত আমার লোকাল রাস্তা, এটা ধরে আটলান্টিক সিটি যাওয়া যায়, আবার এই রাস্তা ধরেই পশ্চিম দিকে গেলে সরাসরি ফিলাডেলফিয়া পৌঁছে যাওয়া যায়। এর নাম হলো হোয়াইট হর্স পাইক। একসময় দিক দিয়ে ঘোড়া আটলান্টিক সিটি এবং ফিলাডেলফিয়ার মধ্যে চলাচল করতো, সেখান থেকে নামটা এসছে। একসময় আমাদের যে আটলান্টিক সিটি ওয়ার্ল্ড ফেমাস বোর্ড ওয়াক এবং ক্যাসিনোর জন্য বিখ্যাত, এটা ছিল একটা ফিশিং ভিলেজ। পরে আস্তে আস্তে এটা ডেভেলপ হতে থাকে ট্যুরিস্টদের জন্যে, কারণ সমুদ্রের কিনারে সুন্দর বিচ, এবং আস্তে আস্তে এটা এখন ক্যাসিনো সিটি হয়ে গেছে এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশন। করোনার পর আমাদের এলাকার অনেক বড় বড় বিজনেস, অনেক পুরনো বিজনেস বন্ধ হয়ে গেছে। যেমন এইমাত্র পার হয়ে আসলাম র্যামস হেড ইন, একটা খুবই ফেমাস রেস্টুরেন্ট ছিল একটা ল্যান্ডমার্ক, মানে মানুষ এটার নাম বলে জায়গা চিনত, সেটা বন্ধ হয়ে গেছে, এবং অন্য অন্য অনেক রেস্টুরেন্ট এগুলো বন্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা গ্যাস স্টেশন ছিল, মানে পেট্রোল বিক্রি হতো, এটাও বন্ধ হয়ে গেছে। আর অনেক বিজনেস আমেরিকার ইকোনমি কিন্তু যতটুকু স্ট্রং বাইরে থেকে মনে হয় ততটুকু স্ট্রং না। শুধু একটাই সান্ত্বনার বিষয় যে আমাদের এখানে যথেষ্ট ন্যাচারাল রিসোর্সেস আছে যে আমরা সার্ভাইভ করতে পারবো, আর না হলে ইকোনমি কিন্তু ইটস নট ভেরি স্ট্রং। আর ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ সিচুয়েশন, অনেক বড় বাজেট, $1 ট্রিলিয়ন বাজেট দরকার সব কিছু আপডেট করতে, আর কিন্তু সেটা তো দেখছি না হচ্ছে, কাজেই বেশ ডিসঅ্যাপয়েন্টিং। আমি এক ভিডিওতে বলেছিলাম যে আমি যেখানে যাই আমার কপাল সাথে সাথে যায়, কথাটা একেবারে সত্যি। যে ডান দিকে আরেকটা গ্যাস স্টেশন, সেটা বন্ধ হয়ে গেছে। আমরা এখানে যে পেট্রোল পাম্প, এটাকে বলি গ্যাস স্টেশন, নট নেসেসারিলি সিএনজি স্টেশন। এখানে সিএনজি স্টেশন খুবই কম, বেশিরভাগ কিছু কিছু কমার্শিয়াল গাড়ি চলে এলএনজি অথবা সিএনজিতে। আর কি বলে এটাকে, এলএনজি তো বলে নাকি? আচ্ছা, জানি সিএনজি, কিন্তু আরেকটা নাম আছে, এটার নামটা এখন ভুলে গেছি। তো এখন বেশিরভাগই আমাদের এখানে পেট্রোল স্টেশন, এটাকে আমরা বলি গ্যাস স্টেশন। বাংলাদেশে যেটাকে বলে অকটেন। আমরা যাচ্ছি আমার ফেভারিট পিকনিক স্পট, ক্যাম্পিং স্পট, নিউ গ্রেটনা স্টেট পার্কে, ব্যাস রিভার স্টেট পার্ক আসলে এটার নাম। আর সেখানে আসলে যাওয়ার দুটা কারণ, একটা হলো আমরা আজকে লাঞ্চ করব সেখানে, আর আউটডোরে বাইরে বসে,
আর 2 নম্বর হলো যে আমি দেখতে চাই ওখানের স্ট্যাটাসটা কি, কারণ গতবার যখন গিয়েছিলাম তখন দেখেছি যে সেখানে কনস্ট্রাকশন চলছে এটাকে আরও আপগ্রেড করার জন্যে। তো সেটা কতদূর হলো, ফুললি কমপ্লিট হলো কিনা সেটা দেখতে যাব, সেটা একটা উদ্দেশ্য। এই তো আর কয়েকটা দিন, তারপর চারিদিকে একেবারে সবুজ হয়ে যাবে। এখন যেমন চারিদিকে গ্রে দেখা যাচ্ছে, আর সপ্তাহখানেক পরেই একদম সবুজ দেখা যাবে। আজ ঢাকার এক বন্ধুর সাথে কথা বলছিলাম এবং কথা উঠলো যে আমরা যে টাকা ধার দিই মানুষকে, সে ধার নেয়া নিয়ে কথা হচ্ছিল। আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যত সৎ মানুষই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার কোনো অন্যায় কাজ করে না, কিন্তু তাকে টাকা ধার দেওয়ার পর এবং খুবই প্রিয় মানুষ, আপনার একদম মানে আপনার ভাইয়ের চাইতে আপন, দেখা গেল টাকা ধার দেওয়ার পর সে আপনার অচেনা হয়ে যায়, পর হয়ে যায়। এবং এখন টাকা ধার চাইলে কী করবেন? তাহলে সে বিপদে পড়েছে, তার তো হেল্প দরকার। তখন আপনাকে এমনভাবে টাকাটা দিতে হবে যে টাকা যেন আপনি না পেলেও আপনার কোনো সমস্যা না হয়, আপনাকে সেটা দান হিসেবেই দিতে হবে। আপনি যদি ফেরত চাওয়ার আশায় টাকা লোন দেন কাউকে, তাহলে আপনার সম্পর্ক তো নষ্ট হবে, প্লাস টাকাও যাবে। তাহলে আরেকটা অপশন কি? টাকা না দেয়া। কারণ টাকা না দিলে আপনার কি হবে? আপনার সম্পর্কটা হয়তো থাকবে না, কিন্তু আপনার টাকাটা হারালো না, আপনার টাকাটা আপনার নিজেরই থাকলো। আর যদি আপনি টাকা দেন, আপনার 99% অফ দ্য টাইম আপনার টাকাও যাবে, সম্পর্কও যাবে। তার চাইতে শুধু সম্পর্ক যাক, টাকাটা থাকুক, এটাই আপনার আসলে কনক্লুশন। কারণ আমার লাইফে বাংলাদেশে আরও কিছু ব্যাপার দেখেছি, যেমন ভদ্রতার খাতিরে আমি অনেক সময় যেটা করতাম যে ড্রাইভার হয়তো একটা গাড়ি ভাড়া নিলাম, গাড়িতে উঠেই তাকে তার পাওনা টাকাটা দিয়ে দিতাম। তো একবার দেখলাম আমাকে অর্ধেক রাস্তায় নিয়ে বললো যে গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার, আমি যেতে পারবো না। তখন ঠিক আছে, আমার এখান থেকে আমার ডেস্টিনেশনে যেতে যে টাকাটা লাগবে সেটা আমাকে ফেরত দিন, কারণ আমার তো এখন আরেকটা গাড়ি নিতে হবে, সে টাকা ফেরত দিবে না। এবং 1 পয়সা ফেরত দেয় নাই, ঝগড়াঝাটি কতক্ষণ করা যায়। তো এইভাবে ঠকে শিখেছি যে বাংলাদেশে টাকা আপনার হাতে রাখতে হবে, কারণ একবার যদি আপনার হাত ছাড়া হয়ে যায় সেটা গন, আপনি সেই টাকার কথা আর চিন্তা করতে পারবেন না। তো এটা খুবই আনফর্চুনেট, বিশেষ করে একটা মানুষ যখন বিপদে পড়ে আপনি তাকে হেল্প করবেন, সে আপনার কাছে কত নরম হয়ে নত হয়ে টাকা চায়, সাহায্য চায়, ভাই আমি বিপদে পড়ে গেছি, হেল্প করেন। কিন্তু হেল্প করার পর 2 মাসের কথা বলে হয়তো নিল, 1 বছর হয়ে যায়, টাকা দেয় না এবং ফোনও করে না, কথাও বলেন আপনার সাথে। তখন আপনি যদি টাকাটা চান, সে কিন্তু আর আপনার ফ্রেন্ড থাকবে না। তো মানুষকে হেল্প করার এইটা হলো একটা রিওয়ার্ড। আর তো এই বন্ধুর সাথে সকালবেলা কথা বলে এইটাই আমাদের কনক্লুশন ছিল যে যদি পারো দান করে দাও, আর যদি না পারো তাহলে দিও না। এটাই হলো কনক্লুশন। কারণ আমরা বাঙালিরা বিশেষ করে টাকা নেওয়ার সময় নরম হয়ে কত নরম হয়ে ভালোবেসে চাই, কিন্তু দেওয়ার সময় সেই চেহারা থাকে না আমাদের। এটা আমাদের বাঙালি ক্যারেক্টার। অ্যাকচুয়ালি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের সমস্ত এলাকাটাই একই রকম, আমাদের মানুষগুলো একই ক্যারেক্টারের। খুবই আনফর্চুনেট, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এই তো আমার ফেভারিট পরিচিত মল্লিকা রিভার দিয়ে যাচ্ছি, মল্লিকা রিভারের উপর দিয়ে এই ব্রিজ। এখন আমেরিকান বলে মল্লিকা, কিন্তু আমি বলি মল্লিকা। সেই ফেমাস গান তোমরা ভুলেই গেছো মল্লিকাতির নাম। কেমন সুন্দর নীল আকাশ, কীরকম ঝকঝকে দিন, কিন্তু বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা, আপনার জ্যাকেট লাগবে এমন ঠান্ডা। এত জায়গা থাকতে 2 দিন পর আমি ব্যাস রিভারে কেন আসি? কারণ ব্যাস রিভার স্টেট ফরেস্টের যে লেকটা আছে এটা অসাধারণ সুন্দর, একেবারে টলটলে ঝলমলে সুন্দর পানি, পরিষ্কার পানি, আর বিচটাও খুব সুন্দর। কিন্তু অন্যান্য আমাদের এলাকায় আরও অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, কিন্তু সেগুলোতে এত সুন্দর না, পানিও এত সুন্দর না। আর এখানে যে ক্যাম্প গ্রাউন্ড এবং অন্যান্য সব সুযোগ সুবিধা অনেক অনেক সুন্দর, যেটা আমি অনেক বেশি এনজয় করি। এবং এর জন্যই 2 দিন পর এখানে আসি। ও এক পাল হাঁস বাচ্চা সহ রাস্তা পার হচ্ছে। শুধু গলা কালো আর পিছনেরটা গলা সাদা, পিছনেরটা একদম কালো। হ্যাঁ, যে হাঁসটা দেখলাম এটা একেবারে পেতি হাঁসের মতো, ছোট্ট জাতের একটা হাঁস। তার পিছনে 5-6টা বাচ্চা নিয়ে যাচ্ছিল। আপনারা যারা নিউ জার্সি অথবা আশেপাশেই থাকেন, আসবেন এই পার্কে, কারণ এখানে আসলে বুঝবেন কেন আমি বারবার আসি। আর ঠিকানাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আসবেন বেড়াতে।
বনের ধারে রাস্তার পাশে থামলাম। এখানে দেখলাম যে ফ্রেশ ডিমের সাইন আছে। মুরগির ডিম $4 ডজন। তো এখানে বিক্রি করে, আপনার টাকা দিলে দিলেন, নাইলে নাই, কিন্তু আসলে সবাই দেয়। তবে এখানে না দিলেও দেখার কেউ নাই। ও, 1 ডজন ডিম আছে। মিক্সড মুরগির ডিম, ফ্রেশ মুরগির ডিম একেবারে। তো আমি 1 ডজন নিব। আর এই বক্সে দিতে হয় টাকা। এখন আপনার ঠিকানা জানতে চান, ভাই এটা ঠিকানা কি দিব? এটা হাইওয়ের পাশে একদম ইসে যাওয়ার পথে, আপনার ব্যাস রিভার স্টেট ফরেস্টে যাওয়ার পথে এটা পড়ে। আর আমাদের নিউ জার্সি, আমাদের এলাকায় আশেপাশে প্রায় জায়গাতে এরকম, আপনি যখন নাকি গ্রামের ভিতর দিয়ে যাবেন, এরকম রাস্তার পাশে পাবেন, ডিম কিনতে পাওয়া যায়। তো এখন এরকম সামারে, বিশেষ করে সামারে, উইন্টারে অনেক সময় পাওয়া যায় না, কারণ উইন্টারে ডিম পাড়া কমিয়ে দেয়। আর এই মুরগিগুলো আপনার স্পেশালিটি হলো এটা একেবারে যে ফ্রি রেঞ্জ, যেটাকে বলে ফ্রি রেঞ্জ। তো আসলে ওরা মিন করে যে একটু মুরগিটা হাঁটাহাঁটি করতে পারে, তাও 1000টা মুরগি দেখা গেল 100 স্কোয়ার ফিটের ভিতরেই। সেটা আসলে ফ্রি রেঞ্জ না। সেটা আসলে যেটা আমরা ইমাজিন করি সেটা না। তো এরা হলো একেবারে ওদের বাড়ির চারিপাশে যে মুরগি ঘোরাঘুরি করে, পোকামাকড় খায়, ঘাস খায়, লতাপাতা খায়, সেই মুরগির ডিম। কাজে এটার ডিম আসলে $4 পাউন্ড, খুব একটা বেশি দাম না। কারণ এখানে ভালো কোয়ালিটির ডিম আপনি যদি স্যামস হোলসেল ক্লাব অথবা এইরকম গ্রোসারিতে যে কিনতে যান, সেখানেও প্রায় $3.5 ডজন পড়ে যায়। তো সেখানে $4 কিন্তু খুব একটা বেশি দাম না। আর এইগুলো ডিমগুলো খেতে অসাধারণ মজা। যারা আমার নিয়মিত ভিউয়ার, তাদের কাছে এই রাস্তাটা কিন্তু একেবারেই পরিচিত। এই বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর বনের ভিতরে এই স্টেট পার্কটা, ব্যাস রিভার স্টেট ফরেস্ট, যেটা স্টেট পার্ক। তো অ্যামেজিং একটা জায়গা। এখানে যেতেও একটা শান্তির মতো, আপনার ভালো ফিল করবেন যে এরকম বনের ভিতর দিয়ে যাচ্ছেন, একা একা, কোয়াইট, কোথায় কেউ নাই। আর আপনার এখানে আসলেই আপনার আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে। আর তো আমেরিকার যে আমি কিছু কিছু মিস করি, তার মধ্যে এটা একটা, যে এখানে আপনি নিরিবিলিতে বনের ভিতর দিয়ে ড্রাইভ করে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের দেশে অথবা আমাদের এলাকায় একেবারেই চিন্তা করা যায় না। তো এই কয়েকটা জিনিসের মধ্যে এটা একটা, যেটা আমি মিস করি আমেরিকার, যখন আমেরিকার বাইরে থাকি। আমেরিকার বাইরে গেলে আরেকটা জিনিস মিস করি, কেউ কোনো গ্রোসারি স্টোর বা কোনো দোকানপাটে কেউ ঠকায় না। এক দোকানে বেশি দাম একই জিনিস, আরেক দোকানে কম দাম, এরকম হয় না। খুব কাছাকাছি দাম থাকে এবং সেল থাকে প্রায়, যে আপনি দেখে শুনে ভালো জিনিস কিনতে পারেন। এবং সেটা ভুকিবাজি সেল না, যে 10 টাকার জিনিস 12 টাকা বানায় পরে বলো যে 2 টাকা অফ, আসলে 10 টাকায় একই দাম। হ্যাঁ, ওইভাবে হয় না। এবং কোনো রকম সেলিব্রেশন থাকলেই ওটা সেল থাকে এবং দাম বাড়ায় যায় না। রোজার মধ্যে দাম বাড়ে না, দাম আরো কমে। বাংলাদেশে নতুন যে একটা, এটাকে হাইপ বলেন, বাট এটা একটা ভালো সেন্সে, যে বয়কট করার ফলে তরমুজের বয়কট এত সাকসেসফুল হয়েছিল যে মানুষের তরমুজ, ব্যবসায়ীদের তরমুজ ফেলে দিতে হয়েছে, কেউ কিনে খায়নি। একইভাবে আমি দেখতে পাচ্ছি গরুর মাংস বয়কট অথবা ব্রয়লার চিকেন বয়কট, বিভিন্ন ধরনের জিনিসের বয়কট হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, এই যে সিন্ডিকেট বাংলাদেশের, সেই সিন্ডিকেট ভেঙে যাচ্ছে এবং ক্ষমতা মানুষের হাতে চলে আসছে। আসলে এটা একটা পজিটিভ দিক এটার, যে বাজার কন্ট্রোল করবে কাস্টমার। কেন একটা সিন্ডিকেট বাজার কন্ট্রোল করবে? আমরা জনগণ বাজারকে কন্ট্রোল করব। অন্যায়ভাবে কোনো দাম বাড়ালেই আমরা সেটা বয়কট করতে পারি এবং সেটা যদি আমরা কেনা বন্ধ করে দিই। ইভেন ডিমের কথাই বলি, ডিম না খেলে আমরা মরে যাব না। তো সেটাও কিন্তু আমরা বয়কট করলে, 2 সপ্তাহ বয়কট করলে এত ডিম ওরা কী করবে? এত ডিম তো ফেলারও জায়গা থাকবে না। তো যাই হোক, আমরা এসে পড়েছি আমাদের ব্যাস রিভার স্টেট ফরেস্টে। এখানে এখনও কোনো এন্ট্রি ফি নাই। সামারে $5 করে নেয় যারা লোকাল, তাদের জন্যে। আর যারা আউট অফ স্টেট, তাদের জন্য দাম হয়তো একটু বেশি, মেবি $10, আই এম নট শিওর। তো এটা যে আমার এত প্রিয়, তার একটা কারণ হলো এটা আমার বাসাতে মাত্র 20 মিনিট দূরে, 20-25 মিনিট, এর চাইতে বেশি লাগে না এখানে আসতে। আর যেহেতু আমাদের এই দেশে ট্রাফিক জ্যাম নাই, বিশেষ করে আমাদের এলাকাতে, আমরা এটাকে
দূর হিসাবে বলি সময়টা, যে কতক্ষণ লাগে যেতে। আমি এখানে একটু নামবো, কারণ এখানে আমি কয়েকটা কচ্ছপ দেখেছি, কাসিম, এবং কয়েকটা ডাক দেখেছি এই লেকে। এগুলো বুনো হাঁস, কেউ ওন করে না, আর এগুলোকে শিকার করার কোনো নিয়ম নাই। আর হান্টিং সিজনে হান্ট করা যায়, কিন্তু এখানে হান্ট করা নিষেধ, কারণ এটা একটা স্টেট পার্ক। আর এই যে কাসিম, এই দুটাকে দেখতে আসছি এখানে আসলে আমি। কি সুন্দর! স্বচ্ছ পানিতে নীল আকাশ, কি যে সুন্দর লাগছে দেখতে। সে উঠতে পারে। এরকম নীল আকাশ কিন্তু শীতেই দেখা যায়, সামারে এরকম নীল আকাশ কম দেখা যায়। আর এত পরিষ্কার আকাশ সামারে খুব কম দেখা যায়। আর এখন যেহেতু টেম্পারেচার ঠান্ডা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম। আমাদের এখানে যে ময়েশ্চার লেভেল এত লো থাকে যে আপনার ভিজিবিলিটি অনেক ভালো থাকে, অনেক দূর দেখা যায়। একেবারেই কোয়াইট। এখনও যেহেতু বেশ ঠান্ডা, তাই পার্কে কেউ আসেনি। আর ঢাকা কেন লেখা আমার গাড়ির পিছনে? কারণ এদেশে আপনি চাইলে যদি এক্সট্রা টাকা দেন, আপনার পছন্দের প্লেট নিতে দিবে, যদি অ্যাভেলেবল থাকে সেটা। যেমন আমার এখানে 1 ঢাকা লেখা, এই জন্যে যে কেউ একজন ঢাকা আগেই নিয়ে নিয়েছে, কাজে আমার তখন 1 অ্যাড করতে হয়েছে, না হলে এটা আমাকে দিবে না। এক্সট্রা বছরে $10 না $12 দিতে হয় বাড়তি। আর আমাদের বাংলাদেশে যে এরকম কত প্রায় 80,000, 90,000, 1 লাখ টাকা প্রতি বছর গাড়ির জন্য ফি দিতে হয়, এখানে আমরা দেই $70-80, মানে বাংলাদেশি টাকায় 8-9 হাজার টাকা প্রতি বছর। এটা হলো রেজিস্ট্রেশন ফি। আমার চশমা নেই। কনস্ট্রাকশন এখনও অল্প অল্প হচ্ছে, কিন্তু বেশিরভাগ কাজই শেষ দেখে আমার তাই মনে হচ্ছে। আর কেন বললাম যে কনস্ট্রাকশন এখনও চলছে? কারণ কনস্ট্রাকশনদের কাজের যারা করে লেবার, ওদের জন্য যে টেম্পোরারি বাথরুম সেটা এখনও আছে, সেটা দেখে আমার ধারণা হলো যে এখনও কাজ চলছে এটার। একটু পর আমরা বের করব কী অবস্থা। কথা বলে যেটা জানলাম, ওরা ক্যামেরা আসতে চায় নাই, সেটা হলো যে এটা এই বছর সামারে ওপেন করে দিবে এবং সুইমিংয়ের জন্য খোলা হবে। ও মাই গড, সুবহানাল্লাহ! গত 2টা বছর আমরা এখানে এত সুন্দর লেক দেখে না, কারণ চারিদিকে বেড়া দেওয়া ছিল, বেড়া দিয়ে আটকে রেখেছিল যে যেন কেউ পানিতে না যেতে পারে। সুবহানাল্লাহ, কী যে সুন্দর লাগছে দেখতে এখন, এত বছর পর। আর আমার প্রিয় এই জায়গাটা আরও সুন্দর হয়ে গেছে। ওয়াও! তো এখনও এই যে বিচ, এটার সৌন্দর্য বর্ধন চলছে, এটাকে সুন্দর করে রেক করে একেবারে সমান করে দিবে। এখন যেমন একটু উঁচু নিচু দেখা যাচ্ছে, সেটা থাকবে না, আর লেভেল করা হচ্ছে আর কি। ট্রুলি অ্যামেজিং, আই ফিল সো হ্যাপি। এত ভালো লাগছে দেখে যে আমার প্রিয় একটা জায়গা, যেটা মাঝখানে একদম লেক টেক সব বন্ধ করে দিয়েছিল বেড়া টেরা দিয়ে, এখন সেটা এত সুন্দরভাবে আবার ওপেন করে দেওয়া হবে এবং খুব শীঘ্রই। ট্রুলি ভেরি 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 হ্যাপি। এই যেগুলো সুন্দর করে সমান করে লেভেল করে দেওয়া হবে, যেন সবাই এখানে বিচে এনজয় করতে পারে তাদের সময়। আর পানির কথা বলেছিলাম, দেখতে পাচ্ছেন কেমন ক্রিস্টাল ক্লিয়ার পানি। আর এত বড় লেক, এটা কিন্তু মানুষের তৈরি, এটা ন্যাচারাল লেক না।
আমার রিসেন্ট গত বছর অথবা 2 বছর আগের ভিডিও যদি দেখেন ক্যাম্পিং এবং পিকনিকের উপরে যে প্লেলিস্ট আছে সেখানে ক্লিক করলেই দেখবেন। এবং এই জায়গাটা যে কি হয়ে গিয়েছিল, আপনার এখানে নামা যেত না, এরপর চারিদিকে বেড়া দিয়ে এটা সমস্ত সৌন্দর্য ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এখন মাশাআল্লাহ আমি কয়েকবার বলে ফেলেছি, আবারও বলতে মন চায় যে এত ভালো লাগছে এটা দেখে এখন, যে এটা তার পূর্বের আগে যে চেহারা ছিল সেই চেহারা ফিরে এসছে। অ্যাকচুয়ালি তার চেয়ে সুন্দর, কারণ এই রেস্ট এরিয়াটা যে বানানো হয়েছে, এখানে আপনি গোসল করবেন অথবা বাথরুম যাবেন, জামা চেঞ্জ করবেন, সেই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে এখন আগের চাইতে, মাশাআল্লাহ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হবে ওদের বোট রেন্টাল। আপনি যদি ছোট্ট কোষা নৌকা ভাড়া নিয়ে চালাতে চান সেটার ব্যবস্থা থাকবে এখানে। এখানে একটা ছোট ডেকও থাকবে যেন আপনি হেঁটে পানির উপর দিয়ে যেতে পারেন অনেক দূর পর্যন্ত। তোমার জ্যাকেট নিয়ে আসো নাই? বেশ ঠান্ডা, জ্যাকেট গায়ে দেওয়ার মতো। আমরা মাঝে মাঝে যে ক্যাম্পিং করতে আসি সেটা হলো লেকের ওপারে। দেখতে পাচ্ছেন ওপারে মনে হয় একটা ছোট রেস্ট এরিয়ার মতো দেখা যাচ্ছে। তো আমরা ওই এলাকাতেই ক্যাম্প করে থাকি। এখানে মাছ আছে, অনেক মাছ আছে এখানে, বেশিরভাগই তেলাপিয়া ধরনের মাছ। আসলে তেলাপিয়া ঠিক না, সানফিশ বলে এটাকে। আর সাইজ আমাদের কই মাছ, মিনি মাছের মতোই, একটু বড়ও হয়, কিন্তু বেসিক্যালি ওইটাই সাইজ। ওই যে দেখতে পাচ্ছেন বনের ভিতরে কিন্তু ছোট ছোট ক্যাবিন দেখা যাচ্ছে। আমি গত বছর এখানে এই ক্যাবিনগুলোতে এসেছিলাম আমরা। আমার যারা রেগুলার ভিউয়ার তারা দেখে থাকবেন হয়তো। এই দেখতে পাচ্ছেন ক্যাবিনগুলো, এটাও ভাড়া নেওয়া যায় রাত হিসেবে। বিউটিফুল এক্সপিরিয়েন্স। ক্যাবিনগুলো খুবই সুন্দর এবং খুবই এনজয়েবল। ভিতরে বড় ফায়ার প্লেস আছে, বিছানা আছে, কাজেই একটু কমফোর্টেবল। গ্ল্যাম্পিং, এটা ঠিক ক্যাম্পিং না বলে এটাকে বলা যাবে গ্ল্যাম্পিং, গ্ল্যামারাস ক্যাম্পিং। আমরা এই ভয়ঙ্কর সুন্দর লেকের পাশে বসে আজ আমাদের লাঞ্চ করব, আমি আমার বউ। অনেকদিন পর এই অপরচুনিটি হলো। আমরা বাসা থেকে চিজ স্টেক স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি এবং এটার রেসিপি আমাদের ভিডিওতে আছে। আর এটা হলো মাংস, ম্যানেজ, গরুর মাংস দিয়ে বানানো। আপনারা মুরগির মাংস দিয়েও বানাতে পারেন। আর মুরগির বুকের মাংস পাতলা পাতলা করে কেটে অল্প চুলায় ভেজে এটা বানানো যায়, সেটা খুব সুস্বাদু হয়। আপনি লেক থেকে গোসল করে এসে আপনার
আরেকবার যদি পরিষ্কার হয়ে নিতে চান এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। লেকের পাড়ের এই লাঞ্চটা অসাধারণ ছিল। না, এখনও শেষ হয়নি ভ্লগ। ইব্রাহিম ভাই রিকোয়েস্ট করেছেন যে আমি যেন আমাদের লোকাল গ্রোসারি, লোকাল সুপার শপ এগুলো দেখাই। তা আমাদের কিছু কাজ আছে, আজকে আমরা একটু শপিংয়ে যাব। লাঞ্চ তো হয়ে গেছে, তারপর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন। যাওয়ার আগে এই পার্ক ছেড়ে যাওয়ার আগে আরেকবার দেখে নিচ্ছি এই বিউটিফুল ভিউ, লাইক এ ড্রিম, স্বপ্নের মতো সুন্দর। বনের ভিতরে এই রাস্তাটা কি যে সুন্দর। এখানে ক্যাম্পিং করতে আসলে আমরা বিকেলে যখন হাঁটতে বেরোই তখনও অনেক এনজয় করি। আমরা একেবারে রাত না হওয়া পর্যন্ত হাঁটতে থাকি। কখনো কখনো যদি পূর্ণিমা রাতে আসি তখন এই পূর্ণিমা রাতেও আমরা হাঁটাহাঁটি করি এই রাস্তায়, খুবই ভালো লাগে। আমি এখন আমার যে ক্যাম্প সাইট আছে সেই জায়গাটা একটু যাব, অনেক মিস করছি, তো সেটা দেখতে যাব এখন একটু। আমাদের ডান দিকে এই লেক, আমরা লেকের পাড় দিয়ে ড্রাইভ করে যাচ্ছি, আর সামনেই ক্যাম্পিং স্পটগুলো। আপনার টেন্ট আছে, টেন্ট রাখার জায়গা আছে, টেন্ট বিছাতে পারবেন। তারপর আপনার এখানে লিন-টু, ছোটো ছোটো কুড়ে ঘর, সেগুলো আছে, সেগুলো ভাড়া পাওয়া যায়। বেশি দাম না, প্রতি রাত $30 মতো। ওই যে গাছের ফাঁক দিয়ে লেকের পানি কিছুটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। যদিও এখনও বেশ ঠান্ডা, তারপরও বেশ কয়েকটা ফ্যামিলি এসছে ক্যাম্পিংয়ে। আর তাছাড়া এখানে কিন্তু শীত গরম 12 মাসই মানুষ ক্যাম্পিং করে। আপনাদেরকে একটু আগে লিন-টুর কথা বলেছিলাম। এই ছোটো ছোটো কুড়ে ঘর, এগুলি হলো লিন-টু। এখানেই আমরা ভাড়া করে মাঝে মধ্যে থাকি, আবার মাঝে মধ্যে ক্যাম্প করেও থাকি, টেন্ট বিছিয়েও থাকি। আবার তবে এটাতে একটু সুবিধা হলো শীতের দিন এখানে আসলে এনজয় করা যায়, কারণ এখানে ফায়ার প্লেস আছে, আপনি কাঠ পুরানোর ব্যবস্থা আছে, কাঠ পুড়িয়ে আপনি ক্যাবিন গরম রাখতে পারেন। এখানে 3 ধরনের ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে এই পার্কে। একটা হলো টেন্ট দিয়ে আপনি যে ক্যাম্প করবেন, আর সেটার ভাড়া একটু কম, কত $10-15 মনে হয় প্রতি রাত। আবার লিন-টু যেটা এইমাত্র দেখলেন সেটা আছে। আর আরেকটা হলো ক্যাবিন ভাড়া পাওয়া যায়, যেটা গত বছর করেছিলাম আমরা। সেখানে আপনার বাথরুম আছে ভিতরে, তারপর কিচেন আছে, রান্নার ইলেকট্রিসিটি আছে, আর আপনার বেডরুম 2টা, কারণ 2টা ফ্যামিলি এসে 3টা বেডরুম, 3টা ফ্যামিলি এসে থাকতে পারে, 3 কাপল। আর সেগুলোর ভাড়া কত $70 পার নাইট মনে হয়, ঠিক মনে নাই আমার ধারণা। আপনারা চাইলে ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন, নিউ জার্সি পার্ক যে ওয়েবসাইট আছে, এবং সেটা খুবই এনজয়েবল। 3টা ফ্যামিলি এসে খুব আরামে এনজয় করা যায়। তো আপনারা যদি এখানে এসে দেখতে চান, তার জন্য কোনো আলাদা পারমিটের প্রয়োজন নাই, আপনারা এসে দেখে যেতে পারেন। আর পিকনিকের জন্য সারাদিন লেকের পাড়ে এসে পিকনিক করতে পারেন, খুবই এনজয়েবল। আমি জানি আপনারা এনজয় করবেন, আমরা সবসময় এনজয় করি। আর এই তখন ফিরে যাচ্ছি শহরে, আর সেখানে যে আমরা একটা সুপার শপ আছে সেখানে যাব। নতুন না, আসলে 1 বছরের বেশি হয়ে গেছে। একটা রেস্টুরেন্ট আউটলেট স্টোর ওপেন করেছে, সেখানে হালাল বিভিন্ন ধরনের মাংস হোলসেলে পাওয়া যায়, আর সেটা আমরা দেখতে যাব আজকে। এই বনে কিন্তু বন মুরগও আছে, আমি দেখেছিলাম একবার। একটা মুরগি তার প্রায় ½ ডজন বাচ্চা নিয়ে কুটকুট করে হেঁটে যাচ্ছে বনের ভিতরে। আর টার্কি, প্রচুর টার্কি আছে এখানে, হরিণ তো আছেই।
এই দোকানটা আমার এক কো-ওয়ার্কারের ছেলের। সেই ছেলেটা যখন ক্লাস 10-এ পড়ে তখন থেকে মানুষের বাসায় যেয়ে গাড়ি ওয়াশ করে দিত এবং গাড়ি ওয়াক্স করে দিত, ডিটেল ওয়ার্ক যেটাকে বলে। সে তখন থেকেই কাজ করতো এবং সেটা করে করে তারপর একদিন আমাদের নেবারহুডেই খুব ছোট্ট একটা দোকান ভাড়া নিল। সেখানে সে গাড়ির বিভিন্ন ধরনের স্পেশালিটি কাজ করে, স্পেশাল লাইট লাগায়, তারপরে গ্লাস টিন্টিং করে, বিভিন্ন ধরনের কাজ, ডিটেল ওয়ার্ক করা শুরু করলো। এটা করে করে মাশাআল্লাহ এখন গত 20 বছর ধরে সে কাজ করছে। এখন তার বিরাট বড় বিজনেস, আই মিন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোম্পানি আমাদের এলাকাতে গাড়ির অ্যাক্সেসরিজ লাগানোর জন্যে, ভীষণ সাকসেসফুল। লেগে থাকলে আসলে অনেক কিছু করা যায়। আর আমাকে যেমন একজন লিখেছে, হ্যাঁ আঙ্কেল আপনি কোনো ভিডিওতে কিভাবে পয়সা বানানো যায়, কীভাবে ইনকাম করতে গেলে বলেন না, খালি আজেরা ভিডিও বানান। এখন সবারই মতামতের অধিকার আছে, আর যাদের শেখার তারা কিন্তু ঠিকই শিখতে পারে আমার ভিডিও থেকে। এখন কীভাবে বানাতে হবে এক্স্যাক্টলি বলে দিলে যাই হোক, মানুষের তো আবদারের শেষ নাই। আর আমি ইন্সপায়ার করতে পারি, কিন্তু কত টাকা কোথায় ইনভেস্ট করতে হবে, কয় টাকা বানাতে হবে, কয় টাকা বিক্রি করতে হবে, আই ক্যানট টেল ইউ দ্যাট। দ্যাটস সামথিং ইউ হ্যাভ টু বি এবল টু ফিগার ইট আউট। আর তো এই ছেলেটা একটা পারফেক্ট এক্সাম্পল যে পরিশ্রম করলে এবং লেগে থাকলে সাকসেসফুল হওয়া যায়। এটা হলো আমাদের একটা শপিং সেন্টার, বা বলে যেটাকে শপিং মল। তো এখানে কিন্তু মাল্টি স্টোরি মল আছে, কিন্তু এটা সেটা না, এটা হলো ছোট একটা মল। একসময় এটাই ছিল আমাদের এলাকার সবচেয়ে বড় মল, কিন্তু এখন অন্য অনেক মল হয়ে যাওয়াতে এটা ছোট হয়ে গেছে তাদের তুলনায়। তো এখানে আমাদের সেই রেস্টুরেন্ট, হোলসেল মার্কেট যেটা, সেখানে আমরা এসেছি দেখতে। এটার নাম হলো এখন হারবার স্কোয়ার, আগে একসময় নাম ছিল শোর মল। তেলুশি রেস্টুরেন্ট। আমরা সমুদ্রের খুব কাছাকাছি, আমাদের এলাকা সমুদ্র থেকে মাত্র 10 মাইল 15 মাইল দূরে, কাজে আমাদের যেতে লাগে 15 মিনিট। এখানে একটা রেস্টুরেন্ট চালানোর জন্য যা যা দরকার সব পাওয়া যায়। আবার কারো যদি শখ থাকে আমার মতো, বিরাট বড় ডেকচি, আমি এটা হিউজ, এটা 1 হাত লম্বা, 1.5 হাত লম্বা, আসলে বিরাট বড় বড় বিয়ে বাড়ি অথবা অনুষ্ঠানের জন্য রান্নার হাঁড়ি পাতিল সব এখানেই পাওয়া যায়। এটার দাম $100 করে একটা হাঁড়ি। আমার প্রিয় ডিপার্টমেন্ট ছুরি। আর স্টিলের গ্লাসগুলোর দাম $4 করে। রেস্টুরেন্টে কাজ করার জন্য স্পেশাল জুতাও আছে, যেটা পিছলা খাবে না। মেলামাইনের সব জিনিসপত্র। লজের তৈরি, লজ আমেরিকান একটা নামি কোম্পানি যারা কাস্ট আয়রনের সব জিনিসপত্র বানায়। কাস্ট আয়রনের প্যান ট্যান যা যা লাগে, হাঁড়ি পাতিল সব বানায় ওরা। চাল বিরাট বড় বড় ব্যাগে, যেমন জ্যাসমিন রাইস 50 পাউন্ডের ব্যাগ, এর দাম হলো $40। আর এই 100 পাউন্ডের রাইস, এটার দাম হলো $51। 100 পাউন্ডের প্যাকেজ। এলো মাংসের জায়গা এখানে। এটা পুরোটা একটা বিরাট বড় ফ্রিজ, একটা ফ্রিজের ভিতরে আমরা একটা এখন বিরাট বড় ফ্রিজের ভিতরে, আমার লাইফের সবচেয়ে বড় ফ্রিজার এটা।
হিউজ, বিভিন্ন ধরনের চিজ মানে পনির, তারপর আপনার মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস সব হালাল এখানে কিনতে পাওয়া যায়। আর এখানে অনেক বেশি ঠান্ডা, হ্যাভি কোট লাগে ঢুকতে হলে। আমার গায়ে শুধু একটা শার্ট, কাজেই আমি বেশিক্ষণ থাকবো না, বের হয়ে যাচ্ছে এখান থেকে। অনেক ঠান্ডা। তো এই স্টোরে হোলসেল মার্কেটের মতো আমাদের এখানে স্যামস ক্লাব আছে, বিজেস মার্কেট প্লেস আছে, ওরকমই। কিন্তু এখানে আপনার কোনো ইয়ারলি ফি লাগে না, তবে আপনার বিজনেস থাকতে হবে। একটা বিজনেস থাকলে তারপর আপনি বিজনেস ওনার হলে আপনি এখানে কার্ড বানাতে পারবেন এবং শপিং করতে পারবেন নিয়মিত। তো সস্তা, আপনার স্যামস ক্লাবের মতো যে হোলসেল মার্কেটগুলো আছে তার চাইতেও সস্তা এখানে। আর কোয়ালিটি ভালো মনে হলো আমার কাছে জিনিস, প্লাস হালাল মাংস পাওয়া যায়। এটা একটা বিরাট বড় ব্যাপার, যারা আপনারা বিশেষ করে যদি হালাল মাংস কিনতে চান। তো যাই হোক, আমাদের আজকের মতো এখানেই শেষ। আশা করি এনজয় করেছেন। আমরা অনেক এনজয় করেছি আজকের দিন। ও বাই দ্য ওয়ে, আমাদের তো ডিম কিনলাম, ডিম খেয়ে দেখানো হয় নাই। আচ্ছা, ওটা বোনাস সেকশনে দিয়ে দেবো না। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিউটিফুল পূর্ণিমার চাঁদ, সুবহানাল্লাহ, কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে ডিম খেয়ে দেখাবো। এখন ডিম খেয়ে দেখানোর আবার কি আছে ভাই? আছে, এই জন্যই দেখাবো। আমার আনা ডিম কোনটা খাবো? বিভিন্ন কালারে, বিভিন্ন মুরগির পাড়া ডিম। এটা শেপটা একটু সুন্দর, এটাই হাফ বয়েল করবো। এখন পানি গরম হয়ে গেছে। এখন পারফেক্ট হাফ বয়েল ডিম খেতে হলে আপনাকে শুরু করতে হবে একটা রুম টেম্পারেচারের ডিম দিয়ে। আপনি যদি একেবারে ফ্রিজ থেকে বের করে ডিমটা গরম পানিতে দিয়ে দেন, ডিমটা ফেটে যাবে। এখন আপনার টাইম গুনতে হবে যে এক্স্যাক্টলি 4 মিনিট। 4 মিনিট এটা সম্পূর্ণ হাফ বয়েল হয়ে যাবে, একদম নরম থাকবে ভিতরে এবং খেতে হবে সুস্বাদু। আমি ঢেকে দিলাম। আচ্ছা, 4 মিনিট হয়ে গেছে। এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে আরও 1 মিনিট রেখে দেবো ঢেকে এইভাবে, তারপর এটা হবে। এখন আমাদের 1 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন খাবো। হাফ বয়েল ডিম আমার খুব প্রিয় একটা খাবার। আমার বাবা কিন্তু কখনো ডিমকে ডিম বলতেন না, বলতেন আন্ডা। কলাকে বলতেন কেলা, আর লবণকে বলতেন নিমক অথবা নুন। এখন আমরা ছোটোবেলা লজ্জা পেতাম যে কি কলাকে কেলা বলে, কলা বলতে পারে না, অথবা ডিম বলে না, বলে আন্ডা। কিন্তু আসলে এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় হিন্দিতে অথবা উর্দুতে আন্ডা বলে, কেলা বলে এবং নেমক বলে। যাই হোক, যেহেতু তারা বড় হয়েছেন সেই সময়, কাজেই তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের সাথে একটু ডিফারেন্ট ছিল। বাংলায় বলতেন, কিন্তু কিছু কিছু শব্দ ছিল যেটা আমরা এখন আর ইউজ করি না। এখন এই অত্যন্ত সুস্বাদু ডিম, মাই গড, গরম, অনেক গরম। আউচ! আর একটু অপেক্ষা করা দরকার ছিল আসলে। এখন তো চাও। আচ্ছা, এখন এই যে দেখেন, এই যে এই জিনিসটা, এটা হলো পারফেক্টলি হাফ বয়েল। অবশ্য অনেকে আরও নরমটা পছন্দ করেন, যে এই সাইডের জিনিসগুলো আরও নরম থাকবে, কিন্তু আমার কাছে এই যে নরম ইয়কটা আছে, কুসুমটা, এবং কালারটা দেখেন এমন ব্রাইট
এবং মনে হচ্ছে যেন কেউ হলুদ মাখিয়ে দিয়েছে এর মধ্যে। অসাধারণ সুন্দর একটা কালার এবং খেতেও অসাধারণ সুস্বাদু। কোনো লবণ দিতে হয় না এর মধ্যে, লবণ ছাড়াই এটা খেতে মজা। এবং এখন আপনারাই বলেন, এটা কি দেখানোর কোনো দরকার ছিল? আমার মনে হয় ছিল।